জুঁই ফুলের গন্ধে সারা ঘর মম করছে। তোমার ফটোতে বেশিরভাগ অতিথি জুঁই ফুলের মালা দিয়ে যাচ্ছেন, কারণ তুমি জুঁই ফুল ভালোবাসতে। মাঝে মাঝে জুঁই ফুলের মালা এনে আমার খোঁপায় জড়িয়ে দিতে। আমি এখানে আসতে চাইনি। সুপ্রিম আমার দেওর জোর করে আমাকে এখানে বসিয়ে দিয়ে গেল। সত্যি আমার মনে তেমন কোনো দুঃখ নেই। আমি সেটা বলতে পারছি না কারোকে। কেউ শুনলে বলবে স্বামী মারা গেলে স্ত্রী সন্তান নিয়ে অসহায় হয়ে পড়ে, কিন্তু আমি তো কোনোদিন অসহায় ছিলাম না। আমি তোমার ফটোর দিকে কয়েক পলক তাকিয়ে রইলাম। বোবা দৃষ্টি তোমার। তোমার ভালো লাগা মন্দ লাগা সব আমি অনুভূতি দিয়ে বোঝার চেষ্টা করতাম। একজন স্ত্রী তার স্বামীর জন্য যা যা করে, আমি তার সবটাই করতাম। তুমি কত উপভোগ করতে, কিন্তু একসময় বুঝলাম তুমি আমার সুখ দুঃখ একপাশে সরিয়ে রেখে অন্য কোনো সুখ স্বপ্নে বিভোর। টেলিফোনটা অনেকক্ষণ ধরে বাজছে। রান্নাঘরে মাছ কাটছিলাম। রবিবার মাছের থলে ভরে 3 রকমের মাছ নিয়ে এসেছে। আমি মাছ তেমন ভালোবাসি না। খাওয়ার মধ্যে সুরঞ্জিত আর মিন্টাই। উনি ডাইনিং টেবিলে বসে রবিবারের খবরের কাগজ পড়ছিলেন। একটু চেঁচিয়ে বললাম, ফোনটা যে বেজে যাচ্ছে। বিরক্তিসূচক আওয়াজ করে উনি উঠলেন। হ্যালো, কে বলছেন? হ্যাঁ, অনিতাকে চাই। অনিতা কাজ করছে, আমাকে বলতে পারেন। বলুন। কি বললেন? আপনার স্বামী আর নেই? কি বলছেন? আমি অনিতাকে নিয়ে যাচ্ছি, আপনি নিজেকে সামলান। আমার বুক কেঁপে উঠল। কার সাথে কথা বলছি ও? কোনো মতে হাত ধুয়ে দৌড়ে গেলাম। আমার জিজ্ঞাসা করার আগেই ও বলল, তোমার বান্ধবী অঞ্জনী ওর হাজবেন্ড মারা গেলেন। শোনো, একবার চলো। খুব খারাপ লাগছিল। আমার স্কুলের বান্ধবী অঞ্জনী আর আমার এক জায়গায় বিয়ে হয়েছিল, তাই বন্ধুত্ব অটুট ছিল। প্রায় দেখা সাক্ষাৎ হতো। অনেক কথাই মনে আসছিল, কিন্তু সব এলোমেলো। মন অস্থির হয়েছিল। স্মৃতিগুলো সাজিয়ে মনে করতে পারছি না। অঞ্জনী আমার বুকের ওপর ঝাঁপিয়ে পড়ল। সান্ত্বনা দেবার ভাষা নেই। কতই বা বয়স? মাত্র 41। একটাই ছেলে, সৃঞ্জন, সবেমাত্র ক্লাস 11-এ। আমার ছেলের বয়সী। ওর হাজব্যান্ড সঞ্জিত দা কর্পোরেশনে উচ্চ পদে চাকরি করতেন। শ্রাদ্ধের কাজ মিটলে সুরঞ্জিত আর মিন্টাইকে নিয়ে আবার ওদের বাড়ি গেলাম। আমাদের মধ্যে অনেক কথাই হচ্ছিল। সামনেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ছেলেকে কিভাবে সামলাবে, কিভাবে মানুষ করবে। ছেলেটা পড়াশোনায় খুব ভালো। সঞ্জিতদার ইচ্ছে ছিল ছেলেকে ডাক্তারি পড়াবে। সেসবের কি হবে বুঝতে পারছি। অঞ্জনী বিচলিত বোধ করছে। কথা দিলাম সব সময় ওর পাশে থাকব। অঞ্জনীর ঘরে আমাদের যাতায়াত বেড়ে গেল। এই তো গত রবিবার ইলিশ মাছ রান্না করে অঞ্জনী আর ওর ছেলের জন্য পাঠিয়ে দিলাম। আমি যেতে পারিনি, সুরঞ্জিতকে পাঠালাম। এভাবেই কেটে যাচ্ছিল। সুর কাটল একটা ফোনে। আমাদের ল্যান্ডফোনের পাশাপাশি মুঠোফোনও আছে। সেদিন সুরঞ্জিত মোবাইল না নিয়েই অফিস চলে গেল। ও রেলে চাকরি করে। ট্রেনে করে বেশ কয়েকটা স্টেশন যেতে হয়। আমি সাধারণত ওর ফোন ধরি না। কারোর ব্যক্তিগত জিনিস ধরতে নেই বলেই ধরি না। ফোন একবার বেজে গেল, ধরলাম না। আবার বাজছে। দরকারি ফোন হয়তো। আবার কেউ বাইরে থাকলে চিন্তা হয়, কত কিছু ঘটতে পারে। এবার তাড়াতাড়ি কল রিসিভ করলাম। হ্যালো বলার আগেই ওপাশে নারী কণ্ঠ বেজে উঠল। হ্যাঁ গো, গতকাল অফিস ফেরত এলে না যে? স্পষ্ট অভিমানের সুর। তোমার সেবা করতে পারবো না বলে? মাত্র তো 5টা দিন, তোমার সবুর হয় না বুঝি? তুমি কত কথা বলে যাচ্ছে। আমার কানে আর কিছু ঢুকছে না। বিশ্বাসভঙ্গকারীর মুখটা চোখের সামনে ভেসে উঠল। আমার বুকের ভেতরটা উথাল পাথাল করছে। শরীর অবশ হয়ে আসছে।
নিজেকে সামলাতে পারলাম না, খাটের বাজু ধরে মেঝেতে বসে পড়লাম। আমার কতটুকু সর্বনাশ হয়েছে সেটা আগে বুঝতে হবে। এখন খেয়াল হলো কিছুদিন অফিস ছুটির পর বাড়ি ঢুকতে দেরি করছিল। আগে এমন হতো না। দেরির কারণ জিজ্ঞাসা করেছিলাম, প্রত্যুত্তরে জানিয়েছিল ওভারটাইম করতে হচ্ছে, পয়সা বেশি পাবে। পয়সা কার না লাগে, তাই সম্মতি জানিয়েছিলাম। কিন্তু তলে তলে এসব চলছে বুঝতেই পারিনি। সুরঞ্জিত বলল, তুমি ভাত বাড়ো, আমি স্নান করেই খেতে বসবো। আজ একটু তাড়াতাড়ি অফিসে ঢুকতে হবে। আমার কেমন জেদ চেপে গেল। গলার স্বর একটু চেপে বললাম, তাড়াতাড়ি অফিস যেতে হবে না অঞ্জনির ঘরে যেতে হবে? বাথরুমে ঢুকতে যাচ্ছিল, থমকে দাঁড়ালো। অসৎ চরিত্রের কণ্ঠস্বর ভেসে এলো, পেঁচিয়ে পেঁচিয়ে বলল, তাহলে সব জেনেই তো গেছো, বেকার আমি চিন্তা করছি। নির্লজ্জ, মিথ্যাচার, অমানবিক পুরুষ মানুষ। আমি আমার চরিত্রহীন স্বামীর চরিত্রের মাপকাঠি মাপছিলাম। গলার স্বর চেপেই বললাম, লজ্জা করে না? আমার খুব কাছে এসে দাঁড়ালো, দাঁত পিষতে পিষতে বলল, না, করে না। কিছু করতে পারবে? তোমার হিমশীতল শরীর আমাকে আনন্দ দেয় না। একদম বাড়াবাড়ি করবে না, নয়তো মার ছেলেকে ঘাড় ধরে আমার ঘর থেকে বের করে দেব। আমার ঘর কথাটা জোরের সাথে বলল। নির্লজ্জ পুরুষ মানুষের রূপ আমি বারবার দেখতে চাই না। আমি আর কথা বাড়ালাম না, অশান্তি বাড়বে। মাথার ওপর আচ্ছাদনটুকু থাক, ছেলের কথা বললে চলবে না। আমি দূরত্ব রচনা করলাম। আমি জানি তার সাথে যত কথায় জড়াবো আমার মুখ দিয়ে তত দুর্গন্ধময় খারাপ খারাপ কথাই বেরোবে। নিজেকে নিচে নামাতে আমি চাই না। তৃতীয় পক্ষের আগমনে আমার স্বামীর বদল ঘটলেও আমি নিজেকে বদলালাম না। এই মুহূর্তে ছেলেকে নিয়ে বাইরে বেরিয়ে যাওয়ার ক্ষমতা আমার নেই। চিন্তা না করে শুধু জেদের বশে সিদ্ধান্ত নিলে বিপদ বাড়বে বই কমবে না। তারপর থেকে উনি ঘরে কখনো আসতেন, কখনো আসতেন না। আমি খুব একটা বিচলিত বোধ করতাম না। শুধু ভাবতাম, মিনটাই তো জানে না, ও জানলে কি বলবে। কিন্তু সবটা তো জানা দরকার। সত্য আর কতদিন লুকিয়ে রাখবো? একদিন ওকে কাছে ডাকলাম, নিষিদ্ধ কাহিনী শুরু করতে যাব। ও আমাকে থামিয়ে অবাক করে দিয়ে বলল, আমি সব জানি মা, সায়েন্সের স্যার আমাকে সব বলেছেন। আমি অবাক হলেও স্বস্তি বোধ করলাম, কারণ এই ঘৃণ্য কাহিনী বলতে জীব জড়িয়ে আসছিল। নীরব থাকলাম, হতাশ হলাম না। বললাম, মিনটাই, তোমার বাবা তো ঘরে আসা ছেড়েই দিয়েছেন। এ মাসে এখনো টাকা দেননি। সংসার, তোমার পড়ার খরচ কিভাবে চলবে বুঝতে পারছি না। মিনটাই চুপ করে রইল। খুব একটা কথা বলা ওর অভ্যেসে নেই। শুধু বলল, তাহলে কি আমি পড়া ছেড়ে দেব? বুকটা কেমন করে উঠল, কিন্তু কোনো মতেই না। আর ছেলেকে আমি কোনো মতেই পড়াশোনা বন্ধ করতে দেব না। তার জন্য আমাকে যা করতে হয় করব। ছোটবেলা থেকেই সেলাই ফোঁড়ায় আমার খুব ইন্টারেস্ট। ঘরের টুকটাক সেলাইয়ের কাজও করতাম। মা বলেছিলেন, দেখবি এই সেলাইয়ের কাজ একদিন ঠিক তোর কাজে আসবে। আমি মিনটায়ের মাস্টারের বউ মিতার সাহায্যে একটা টেলারিংয়ের ক্লাসে ভর্তি হয়ে গেলাম। 3 মাসের কোর্স। ঘরের সামনে এক চিলতে জায়গায় আমি ছোট্ট একটা দোকান খুলে ফেললাম। প্রাণপণে শুরু করে দিলাম কাজ। মিতার মেয়ে মিষ্টুর জন্য সুন্দর একটা সালোয়ার কামিজ বানিয়ে দিলাম। সেটা দেখে সবার খুব পছন্দ হলো। তারপর থেকে পরিচিত অপরিচিত ভিড় আমার দোকানে লেগেই রইল। আমি কৃতজ্ঞ থাকলাম সেই সব ব্যক্তিদের কাছে যারা অসময়ে এসে আমার হাত ধরেছিল। একদিন জানতে পারলাম মিতার দূর সম্পর্কের আত্মীয় হয় অঞ্জনি। মিতা জানালো, অঞ্জনির স্বামী মারা যাওয়ার পর বেশ ভালো রকমের টাকা পয়সা পেয়েছিল। সব টাকা মা ছেলের নামে ব্যাংকে গচ্ছিত রেখে সুরঞ্জিতের টাকায় অঞ্জনির ছেলে সৃঞ্জন ডাক্তারি পড়ছিল। অবাক হলাম না। কেউ যখন এই রকম অর্থহীন স্বপ্ন দেখে তাকে দেখতে দিতে হয়, জাগাতে নেই।
নিজে থেকে জেগে উঠে যখন কঠিন বাস্তবে মুখ থুবড়ে পড়ে, তখন আর সময় পায় না নিজেকে শুধরে সঠিক পথে চলতে। আসলে পুরুষ মানুষ শারীরিকভাবে খুব শক্তিশালী হয়, কিন্তু কিছু কিছু পুরুষ মানুষ মানসিকভাবে খুব দুর্বল হয়। তারা কিছুতেই ছলনাময়ী নারীর হাতছানি উপেক্ষা করতে পারে না। মিন্টাই 4 বছর ইঞ্জিনিয়ারিং পড়ে একটা বেসরকারি কারখানায় চাকরি পেয়ে গেল। আমাদের সুখের দিন শুরু হলো, কিন্তু আমি ভেসে গেলাম না, বরং বেশি করে ছেলেকে বুকে জড়িয়ে ধরলাম। ওদিকে সব খবর জানতে পারি মিতার কাছ থেকে। আমি ওসব জানতে খুব একটা উৎসাহ দেখাই না, কিন্তু মিতা আমাকে শোনায়, বলে, বাস্তব শুনে রাখো দিদি, তাহলে যে কোনো অবস্থার সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারবে। একদিন খুব ভোরে ডোরবেলের আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। দরজা খুলে দেখি উদ্ভ্রান্তের মতো দাঁড়িয়ে আছে সুরঞ্জিত। ভুল দেখছি না তো? চোখ একটু কচলে নিলাম। একটু সরে দাঁড়াতেই ও আমার পা জড়িয়ে ধরল। আক্ষরিক অর্থেই ও আমার পা জড়িয়ে ধরল। আমি নিজেকে ছাড়িয়ে নিতে চাইলাম। তারপরেই ও জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। আমি দেখা মাত্রই ওকে ঘর থেকে বের করে দিতে পারলাম না, কারণ এই বাড়ি আমার নয়। বাড়ির মালিককে ঘর থেকে বের করে দেব এমন সাধ্য বা ইচ্ছে আমার নেই। আমি মিন্টায়ের নাম ধরে চিৎকার করে উঠলাম। দুজনে মিলে ধরাধরি করে বিছানায় শুইয়ে দিলাম। একটু বেলা হলে ডাক্তার ডেকে আনলো মিন্টাই। ডাক্তারবাবু বললেন, এইরকম সিরিয়াস পেশেন্টকে বাড়িতে রাখা উচিত হবে না, যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে ভর্তি করুন। সুভাষ আর মিতাও খবর পেয়ে চলে এলো। ওকে সেই ডাক্তারবাবুর নার্সিংহোমে ভর্তি করা হলো। সমস্ত রকমের পরীক্ষা নিরীক্ষা করে উনি বললেন, ব্রেন স্ট্রোক, খুব জটিল অবস্থা। পরীক্ষা করে বুঝলাম আগে একবার স্ট্রোক হয়ে গেছে। ওষুধ লিখে দিচ্ছি, বাড়িতে নিয়ে যান, দেখুন যে কটা দিন থাকবেন আদর যত্নে রাখুন। মুখ বেঁকে গেছে, কথাগুলো জড়ানো, কথা বেরোনোর আগে মুখ থেকে লালা গড়িয়ে পড়ে। যত্ন নিই, সেবা করি, আমাদের পয়সার অভাব নেই। রুমির ওষুধ কিনে খাওয়াই, পথ্য দিই, এসব আমি মিন্টাই দুজনেই করি। মিতা এসব দেখে শুনে বলে, দিদি তুমি আর তোমার ছেলে এসব করছো কি করে? আমি হলে ঘরে ঢুকতে দিতাম না। বলা সহজ, করা কঠিন। আমার যত বড়ই শত্রু হোক না কেন, সে অসুস্থ হলে সেবা করে সুস্থ করে তুলে আবার তার সাথে শত্রুতা করব। আমি হেসে বলি। জড়ানো গলায় সুরঞ্জিত অনেক কথাই বলে যেত, কিছু বুঝতাম, কিছু বুঝতাম না। রিটায়ার করার পর ওর আর একবার স্ট্রোক হয়েছিল। তখন পুরোপুরি বিছানায় শুয়েছিল, উঠে দাঁড়াতে পারতো না। অঞ্জনী ওর কোনো সেবা করতে চাইতো না। রিটায়ারমেন্টের একটা পয়সাও ওর নামে ছিল না। মা ছেলে সব নিজেদের নামে করে নিয়েছিল। পয়সা দিয়ে সেবা করবে এমন একটা লোকও রাখেনি। একদিন অঞ্জনীর ছেলে সৃঞ্জন বলল, মা আর পারা যাচ্ছে না, চলো একে রাস্তায় ফেলে দিয়ে আসি, শেয়াল কুকুরে ছিঁড়ে খাক। পরের দিন খুব ভোরে কোনো রকমে একটা রিকশায় উঠে এখানে চলে এসেছে। বলতে বলতে মুখে ফেনা উঠে আসছিল। মুখ মুছিয়ে উঠিয়ে বসিয়ে দিলাম। পিঠের পেছনে একটা বালিশ দিয়ে ঠেস দিয়ে দিলাম। জড়িয়ে জড়িয়ে আবার বলতে শুরু করলো, অনি আমাকে ক্ষমা করতে পারবে? জিজ্ঞাসা নয়, এ যেন করুণ আকুতি। ছোটবেলায় অন্যায় করলে বাবা আমাকে ক্ষমা করে দিতেন। বাবা বলতেন, ক্ষমা করাই পরম ধর্ম। ক্ষমা করে দিলে কোনোদিন মনে কোনো অপরাধ বোধ জাগে না। তবে দেখতে হবে
অপরাধী যেন একই অন্যায় বারবার না করে, কারণ ক্ষমা বারবার করা যায় না। তারপর 2 সপ্তাহ কাটলো না, তুমি চলে গেলে, কিন্তু যাওয়ার আগে জীবনে কোনো স্বাক্ষর রেখে যেতে পারলে না। এমন একজনকেও রেখে যেতে পারলে না যে তোমার মৃত্যুতে কাঁদবে, হাহাকার করবে, চোখে অন্ধকার দেখবে, যন্ত্রণায় কুঁকড়ে যাবে, অসহায় বোধ করবে। যাওয়ার আগে এতটুকু বুঝে গেলে, যাদের অসহায়ত্বের সুযোগ নিয়ে পায়ে ঠেলেছিলে তারা শিরদাঁড়া সোজা রেখে দাঁড়িয়ে আছে। তাদের নোয়ানো সহজ নয়। তুমি যেখানেই থাকো ভালো থেকো। আমার হিমশীতল শরীরের সাথে আমার মনও হিমশীতল হয়ে গেছে, তুমি তা টের পাওনি। কলমে মৌসুমী বিশ্বাস। আমার গল্পটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন গল্প শুনতে আমাকে ফেসবুক থেকে যারা শুনছেন ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে শুনছেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।